কাল থেকে ৮ দিনের সর্বাত্মক লকডাউনে দেশ। মানুষের জীবন বাঁচাতেই কঠোর পদক্ষেপ বললেন প্রধানমন্ত্রী। কষ্ট হলেও ঘরে থাকার আহ্বান। কাল শুরু হচ্ছে পবিত্র রমজান। তারাবি নামাজে ২০ জনের বেশি নয়। কাল পহেলা বৈশাখ, রোজা ও বাংলা নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। লকডাউনে বন্ধ থাকবে অফিস আদালত, চলবে না বাস, ট্রেন, লঞ্চ। জরুরি প্রয়োজনে বের হতেও লাগবে মুভমেন্ট পাস। ৩ ঘন্টার জন্য ব্যাংক খোলা। লকডাউনের আগে রাজধানী ছাড়ার হিড়িক, করোনায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৬৯ জন। নেগেটিভ রিপোর্ট নিয়েও আটকা হাজার হাজার অভিবাসী কর্মী। করোনা আক্রান্ত খালেদা জিয়া ভালো আছেন জানালেন ব্যক্তিগত চিকিৎসক। লকডাউনের নামে অকার্যকর শাটডাউন চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। পশ্চিমবঙ্গের নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে। প্রচারের নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে মমতার ধর্মঘট। কাল ফের প্রচারণা শুরু। এবং পুরোদমে এএফসি কাপের প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা কিংস। এশিয়ায় বড় পরিসরে নিজেদের মেলে ধরার লক্ষ্য। কিংসের পাসপোর্ট জটিলতা শিগগিরই সুরাহার আশা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। করোনা নিয়ন্ত্রণে কাল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার। টানা ৮ দিনের এই লকডাউনে দেশবাসীকে সরকারের দেয়া ১৩ দফা নির্দেশনা মানতে হবে। এরই মধ্যে জেলা প্রশাসনকে এই ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাত্রী পরিবহন পুরোপুরি বন্ধ থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সড়ক, রেল ও আকাশপথে পণ্যবাহী সব পরিবহন চলতে পারবে। লকডাউনে কি করা যাবে আর কি যাবে না তুলে ধরছেন লাকমিনা জেসমিন সোমা। কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাল থেকে কঠোর হচ্ছে সরকার। ১৩ দফা বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে টানা ৮ দিনের লকডাউন। সরকারের প্রজ্ঞাপনে জারি হওয়া বিধিনিষেধ কার্যকর থাকবে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। সরকারের ১৩ দফা নির্দেশনা অনুযায়ী সরকারি, বেসরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট এই সময়ে পুরোপুরি বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে রপ্তানিমুখী শিল্প কারখানা। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং রাতে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খাবার বিক্রয় এবং সরবরাহ করা যাবে। স্বাস্থ্যবিধি মেনে জুম্মার নামাজ এবং তারাবি নামাজ হবে। এরই মধ্যে লকডাউনে বিধিনিষেধ মানতে মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেন। লকডাউন বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থান উল্লেখ করে মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, অবকাঠামো নির্মাণ কাজ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। বর্ষাকাল আসার আগেই রাস্তাগুলো সচল করতে হবে। করোনা নির্মাণ কাজের ব্যাপারে কোনো প্রকার বাধা নিষেধ থাকবে না। যাত্রী পরিবহন পুরোপুরি বন্ধের নির্দেশনা দিলেও লকডাউনে সড়ক, রেল ও আকাশপথে পণ্য পরিবহনের সুযোগ থাকবে। জীবন এবং জীবিকা এই দুটোকেই যাতে আমরা অব্যাহতভাবে চালু রাখতে পারি সেই ব্যাপারে আমাদের বিশেষ করে মাল পরিবহনের ক্ষেত্রে লকডাউনে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রামক ব্যাধি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার প্রবল সংক্রমণের মধ্যে মানুষের জীবন বাঁচানোকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আর এ কারণেই লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেছেন, এর ফলে জীবন জীবিকায় কিছুটা অসুবিধা হলেও আশঙ্কিত হওয়ার কারণ নেই। তিনি জানান, ক্ষতিগ্রস্ত দরিদ্র এবং নিম্নবিত্তদের জন্য সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে সরকার। বাংলা নতুন বছরের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। এবারও বাংলা নতুন বছর আসছে মহামারী করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে। প্রতিদিনই ঘটছে প্রাণহানি, আক্রান্তের হারও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন বাস্তবতায় নতুন বছরের শুভকামনায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই ভাষণ। শুভ নববর্ষ,
একই সঙ্গে সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। মহামারীর সংক্রমণ রোধে ঘরের বাইরে যে কোনো ধরনের উৎসব থেকে বিরত থাকতে দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখের আনন্দ তাই গত বছরের মতো এবারও ঘরে বসেই উপভোগ করব আমরা। টেলিভিশন চ্যানেল সহ নানা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠানমালা প্রচারিত হবে। সেসব অনুষ্ঠান উপভোগ ছাড়াও আমরা নিজেরাও পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে আনন্দ উপভোগ করতে পারি। মানুষের জীবন বাঁচানোর যুদ্ধে দেশের অর্থনীতি এবং সাধারণের জীবিকা যেন ভেঙে না পড়ে সেদিকে সরকারের কঠোর দৃষ্টি রয়েছে জানান সরকার প্রধান। আপনারা দেখছেন কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন জীবিকার অসুবিধা হবে, কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে মানুষের জীবন সর্বাগ্রে। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। করোনা মোকাবেলায় ঢাকার বাইরেও দেশ জুড়ে বাড়ানো হয়েছে চিকিৎসা সুবিধা, বেড়েছে আইসিইউ এর সংখ্যা। একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আহ্বান জানান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার। ইতিমধ্যে 56 লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। আমরা পর্যায়ক্রমে দেশের সকলকে টিকার আওতায় নিয়ে আসব। আমাদের সে প্রস্তুতি রয়েছে। আমরা যদি সকলে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলি, অবশ্যই এই মহামারীকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি। প্রতিকূলতা জয়ের ইতিহাস যেমন আছে তেমনি করোনা মোকাবেলায়ও সফল হবে বাঙালি। আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরি গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হবে। মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি জানান 9 মে হবে শবে কদর। এদিকে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ধর্ম মন্ত্রণালয় তারাবি ও অন্যান্য ওয়াক্তের নামাজে সর্বোচ্চ 20 জন মুসল্লি নিয়ে নামাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বছর ঘুরে আবার এসেছে পবিত্র রমজান। ইবাদত বন্দেগী, পাপ মোচন আর আত্মশুদ্ধির মাস হিসেবে মুসলমানদের কাছে রমজান মাসের গুরুত্ব বরাবরই বেশি। এই মাস জুড়ে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। কিন্তু প্রাণঘাতী করোনা মহামারীর জন্য গেল বছরের মতো এবারও মসজিদে ওয়াক্ত আর তারাবির নামাজে মুসল্লির সংখ্যা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফা জানায়, মসজিদে 5 ওয়াক্ত ও তারাবির নামাজে সর্বোচ্চ 20 জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। ইসলামিক চিন্তাবিদরা বলেছেন, মহামারী করোনা থেকে রেহাই পেতে সৃষ্টিকর্তার কাছে দোয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ছুটির এ সময় বেশি বেশি ইবাদত করার পরামর্শ দিয়েছেন তারা। এই রমজান মাসের মধ্যে লকডাউন থাকবে বা বন্ধ থাকবে, ছুটি থাকবে, সেই হিসাবে ইবাদতের মাসকে যেন আমরা নেগলিজেন্সি করে বা অবহেলা করে বিনষ্ট না করে দেই, বরং ঘরের মধ্যে বসে বসে বেশি বেশি করে ইবাদত করার জন্য চেষ্টা করব। ইবাদত থেকে মুক্ত হবে না, আল্লাহ পাক দেখবেন মানুষের অন্তরটা, নিয়তটা। পূর্ণ দিনটা আমরা কোরআনের মাধ্যমে, হাদিস, তাসবিহ, তাহলিল, জিকির আজকারের মধ্যে কাটাইতে পারি, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতে পারি। জামাতে উপস্থিত হওয়া অসম্ভব হয়, তাহলে আমি ঘরে বসি, ঘরেতে আমি এই নামাজটা, সুন্নত নামাজ 20 রাকাত আমরা আদায় করে নিব, ফার্স্ট আল্লাহর কাছে দোয়া করব। মঙ্গলবার দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানান জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব ইসলামী ফাউন্ডেশনের এক বৈঠক শেষে ধর্ম সচিব এ তথ্য জানান। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। লকডাউনের সুযোগে ঢাকা ছেড়ে বাড়ি ফেরার জনস্রোত চলছে গত 2 দিন ধরে। এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর আমিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, লকডাউনের কারণে আজ অনেকেই ঢাকা ছেড়েছেন। এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন আপনি?
সানজিদা, আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি, আমি যে সড়কটিতে আছি এই সড়কটিতে কিন্তু ঢাকার বাইরে যাচ্ছে মানুষজন এবং ট্রাকে করে মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছেন। শুধু ট্রাক না, বিভিন্ন পণ্যবাহী গাড়ি এবং সিএনজি বা প্রাইভেট কার, মাইক্রো, এবং আপনি দেখছেন যে এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো কিন্তু ঢাকার বাইরেই যাচ্ছে এবং তারা কিন্তু অনেকেই অপেক্ষা করছেন যারা উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলায় যাবেন বলে গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং বেশিরভাগ যাত্রী কিন্তু ট্রাকে যাচ্ছেন। আর সড়কের ওই পারে চিত্র যদি আপনাকে আমি বলি, এটি কিন্তু ঢাকায় ঢোকার পথ এবং এখানে কিন্তু 2 থেকে 3 কিলোমিটার পুরো যানজট এবং এগুলো বেশিরভাগই পণ্যবাহী ট্রাক, এছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ি এবং মাইক্রোবাস রয়েছে যেগুলোতে কিন্তু এই যাত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিল, তারা ফিরছে ঢাকার দিকে এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু বেশি ভাড়া দিয়ে, দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন এবং তারপরে অপেক্ষা করছেন এবং এখানে যদিও আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই আছেন কিন্তু আসলে তারা সেই বিষয়টি নিয়ে কোনো কথাই বলছে না, সে বিষয়গুলো নিয়ে। এছাড়া যে কালকে সকাল থেকে যেহেতু লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার এবং কঠোর লকডাউন, সেক্ষেত্রে মানুষজন যারা যাচ্ছেন তারা বলছেন যে তারা আসলে ঢাকায় থেকে কি করবেন, এই জন্য তারা যে কোনোভাবেই হোক না কেন তারা গ্রামে এবং নিজ বাড়িতে যেতে চান, এখানে তাদের কোনো কাজ নেই, এটি বলছেন। এই ছিল ঢাকার চিত্র এবং আমাদের আরেক সহকর্মী আছেন নয়ন বড়ুয়া জয়, আমরা তার কাছে জানবো সেখানকার অবস্থান কি। ধন্যবাদ লাবণী আপনাকে। আপনি যেমনটা ঢাকার চিত্র দেখিয়েছেন তেমনিভাবে যদি আমি বন্দরনগরী চট্টগ্রাম দেখাই, চট্টগ্রামের মানুষগুলো কিন্তু আসলে চট্টগ্রাম নগরে যারা বসবাস করছেন তারাও কিন্তু আমরা দেখেছি তারাও কিন্তু আসলে বাড়ি ফিরতে শুরু করেছে, যেহেতু লকডাউন বলতে যে 1 সপ্তাহ লকডাউন, যেহেতু সব কিছু বন্ধ থাকার কথা রয়েছে তার কারণে কিন্তু আসলে তারা কিন্তু বাসা ভাড়ায় এখানে থাকেন, তারা কিন্তু আসলে বাড়ি ফিরছেন, যেহেতু বাড়িতে গেলেই কিন্তু আসলে এই শহরে থাকলে অনেকটা খরচ অনেকটা বেড়ে যায়, সেই খরচের কারণে কিন্তু তারা কিন্তু আসলে একেবারে বাড়ি বলতে যে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন। সব নিয়ে বলা যায় চট্টগ্রাম শহর কিছুটা ফাঁকা হয়েছে। আপনি জানেন যে আগামীকাল সকাল থেকে কিন্তু আসলে যে 1 সপ্তাহ লকডাউন শুরু হচ্ছে, এই লকডাউন বলতে যে কঠোরভাবে লকডাউন পালন করা হবে, তার কারণে পুলিশ প্রশাসন আমরা দেখছি সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু আসলে তৎপরতা দেখেছি। এমনকি যে তারাবি নামাজ যেখানে পড়ছেন সেখানেও 20 জনের উপরে মসজিদে না থাকার কথা রয়েছে, কিন্তু আমরা দেখেছি অনেক মসজিদে কিন্তু 100 জন বা 100 জনের উপরে কিন্তু আমরা দেখেছি, তবু কিন্তু আসলে যে স্বাস্থ্যবিধি মেনে নামাজ পড়ার দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েছে। সব মিলে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী এখন কিন্তু অনেকটা তৎপরতা দেখাচ্ছেন, তার কারণে কিন্তু গাড়ির সংখ্যাও কিন্তু আমরা দেখছি একেবারে কিন্তু কমে আসতে শুরু করেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে পদ্মার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ লাবণীকেও। দর্শক, লকডাউনের ঠিক আগে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের পরিস্থিতি কেমন জানাছিলেন সহকর্মী মাসুদা লাবণী এবং নয়ন বড়ুয়া জয়। লকডাউনে কাউকে ঘরের বাইরে যেতে দেয়া হবে না বললেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে লকডাউনে পুলিশের মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইজিপি করোনা ঠেকাতে লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল বিনা প্রয়োজনে কাউকে সড়ক, রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না, তবে জরুরি প্রয়োজনে বাইরে চলাচলের জন্য মুভমেন্ট পাস ব্যবহার করতে হবে। অবশ্যই আমাদের অপ্রয়োজনীয় মুভমেন্ট বন্ধ করতে হবে। আগামীকাল থেকে আমরা রাস্তাঘাটে কাউকে দেখতে চাই না বিনা প্রয়োজনে। আর বিনা প্রয়োজন মানে কি, প্রয়োজন আছে কি না সেটা তাকে জাস্টিফাই করতে হবে। এই বিষয়ে আমরা দেশবাসীর সহযোগিতা চাই। কোনো প্রয়োজনে বেরোতে হয়, অতি প্রয়োজন যদি বাইরে বেরোতে হয় অবশ্যই মাস্ক পরতে হবে, দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফিরে যেতে হবে। লকডাউনে খোলা থাকছে সব ব্যাংক। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার সকাল থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হয় গ্রাহককে। অবশেষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে খোলা থাকছে সব ব্যাংক। সুলতান আহমেদের রিপোর্ট।
লকডাউনে টানা ৮ দিন বন্ধ থাকছে ব্যাংক, এমন সংবাদে সকাল থেকে উপচে পড়া ভিড় ছিল গ্রাহকদের। রাজধানীর গুলশানের বেসরকারি এই ব্যাংকের মতোই হাজার হাজার গ্রাহকের চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে অন্যান্য ব্যাংকেও। দীর্ঘ প্রতীক্ষা লাইনে দাঁড়ানো গ্রাহকদের বেশিরভাগই এসেছেন টাকা উত্তোলন করতে। লোকের যে ভোগান্তি, হাজার হাজার লোক রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে। সকালে গিয়েছি বনানী ব্রাঞ্চে, ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলতেছে টাকা নাই। ঢাকার মতো আরেক মেগাসিটি চট্টগ্রামে অতিরিক্ত গ্রাহক ভিড় ছিল সকাল থেকেই। কোথাও কোথাও নগদ অর্থের সংকটেও পড়েছে ব্যাংকাররা, যদিও তাদের দাবি চাপ সামাল দিতে পূর্ব থেকেই প্রস্তুতি ছিল তাদের। সমস্ত ব্যাংক স্পেশালি ঢাকা সিটি এন্ড অল ওভার দ্য কান্ট্রি এটা প্রেসারটা খুবই থাকবে। আমরা আগে থেকে ফান্ড ম্যানেজ করে রেখেছি যাতে আমরা ক্লায়েন্টের সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারি। গ্রাহক ব্যাংকারদের দিনভর এমন ভোগান্তির পর বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে, যেখানে 14 থেকে 21 এপ্রিল ব্যাংকিং সেবা চালু করার নির্দেশনা দেওয়া হয়। পরে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকছে সব ব্যাংক। অর্থসংকট সামাল দিতে এটিএম বুথে 1 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলাচল সীমিত থাকায় মোবাইল ব্যাংকিং সেবা বেগবান করার কথা বলছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল প্ল্যাটফর্মের অল সার্ভিসেস তারা চালু রাখবে, উইথ আমাদের যে এমএফএস এর যে সার্ভিস সেটাও চালু থাকবে। প্রত্যেকটা ব্যাংকে বলা হয়েছে যে অবশ্যই যেন পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে। এদিকে ব্যাংকিং কার্যক্রম চলমান থাকায় পুঁজিবাজারে লেনদেনও চলবে স্বাভাবিক গতিতে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন এই কথা জানিয়েছেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে দলের সংবাদ সম্মেলনেও একই কথা জানান। আরও জানাচ্ছেন মারুফুর রহমান। মঙ্গলবার বিকেলে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজায় আসেন ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। খালেদা জিয়ার করোনা চিকিৎসার প্রধান সমন্বয়কারী যুক্তরাজ্যে থাকা পুত্রবধূ ডক্টর জোবাইদার সমন্বয়ে মেডিকেল টিম 48 ঘন্টা পর পর খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করছেন। তারই অংশ হিসেবে ডাক্তার মামুন আজও বিভিন্ন নমুনা নিয়েছেন। তবে তার মতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক। তাহলে পঞ্চম দিন আজকে, পঞ্চম দিন করোনা আক্রান্ত খবর, পঞ্চম দিন। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ম্যাডাম সম্পূর্ণরূপে সুস্থ আছে। তার কোনো ধরনের কোনো উপসর্গ, জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা, মুখের রুচি, নাকের ঘ্রাণ সব ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কোনো এখন ভালো আছে। আজকে আমরা ব্লাড টেস্ট করছি তার রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য আর কি। এর আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনেও খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অবস্থা তিনি স্টেবল আছেন এবং আমরা আশা করছি ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। আমরা আশা করছি, আল্লাহ তাআলাকে দোয়া করছি সবসময়, ওটা দেশের মানুষ দোয়া করছে যে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরো বলেন, লকডাউনের নামে জনগণের উপর অকার্যকর শাটডাউন চাপানো হয়েছে। লকডাউনটাকে নাম হিসেবে ব্যবহার করছে, কিন্তু যেটা এখন পর্যন্ত আমরা দেখছি যে অকার্যকর একটা শাটডাউন করছে। কোনো পরিকল্পনা নেই, কোনো রোড ম্যাপ নেই। এই যে 7 দিন দিয়েছে, এরপরে কি হবে? মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পর চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই আত্মহত্যা চাপ সৃষ্টির পেছনে আছে এক হুইপ পুত্র এবং তার সহযোগীরা। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেছে। কিন্তু 5 দিনে একজন আসামিও গ্রেফতার হয়নি। পুলিশ বলছে তদন্ত করে আসামিদের ধরার উদ্যোগ নেওয়া হবে। তবে চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধিদের সংখ্যা প্রভাবশালীরা জড়িত থাকায় ন্যায় বিচার ব্যাহত হতে পারে। চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2019 সালের 28শে মের সিসিটিভি ফুটেজ। পার্কিং এলাকায় দুটি গাড়ি থেকে ফিল্মি স্টাইলে নামেন কয়েকজন যুবক। গাড়িতে বসা ছিলেন এক হুইপ পুত্র ও আরশাদুল আলম বাচ্চু। তাদের সহযোগী পারভেজ ইকবাল, রিয়াদ সহ কয়েকজন ওই ভবনের মোর্শেদের ফ্ল্যাটে গিয়ে তাণ্ডব চালায়। এই ভবনের 7 তলায় আত্মহত্যার আগ পর্যন্ত বসবাস করতেন একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মোর্শেদ। গত 7 এপ্রিল তিনি নিজ বাসায় আত্মহত্যা করেন, যেখানে সুইসাইড নোটও লিখে যান মোর্শেদ।
প্রশ্ন হলো কেন তাকে আত্মহত্যা করতে হলো বা কারা বাধ্য করলো। নিহতের স্ত্রীর দাবি, একটি প্রভাবশালী চক্রের চাপে মোর্শেদ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এত মানুষের হুমকি হামকি পেতে 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 এবং ওদের চাপে আরো কি ফাঁদে পড়ে যাচ্ছে, আরো কি গর্তে পড়ে যাচ্ছে, এই সব মিলাই কিন্তু আজকে 7 তারিখেও এত ভয়াবহ একটা ডিসিশন নিল। এদিকে ইউটিউবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভুক্তভোগীর স্ত্রী দাবি করছেন গাড়িতে বসা ছিল হুইপ পুত্র এবং তার সাঙ্গপাঙ্গরা। পারভেজ তো ছিলই, পারভেজ ছিল, ফুটেজেও আপনি দেখতে পারবেন। এবং ওখানে নিচে উনি গাড়ি যেটা বসেছিল সেই গাড়ির পেছনে নেম প্লেট ছিল না, নেম প্লেট নাই গাড়িটার মধ্যে। ওই গাড়ির ভেতরে আশার বাচ্চু আর শ্যারন বসা ছিল, আশাদ বাচ্চু আর শ্যারন বসা ছিল। কারা চাপ দিচ্ছিল এই প্রসঙ্গে একটি অডিও রেকর্ড পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। জি, আমার নাম রাসেল। জি জি, রাসেল ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? আপনাকেও চিটাং টাউনে থাকতে হবে, আমিও চিটাং টাউনেই থাকতে হবে। জি জি, ঠিক আছে। জি, তো ওর সাথে কথা একটা বললেন, আপনি এই ধরুন 3 মাস 4 মাস লুকাইছিল থাকলেন, 3 মাস পরে ট্রান্সফার হয়ে চলে যাবে, কাহিনী শেষ, ঠিক না? আমি তো কোথাও ট্রান্সফার হয়ে যাবো না আপনাদের। জি জি, ডেফিনেটলি ডেফিনেটলি। চিটাং এর ছেলে, আমি চিটাংয়েই থাকবো। জি, তো আমার সাথে গুলি করলে বিপদ হয়ে যাবে। আব্দুল মোর্শেদের স্ত্রী ইরশাদ জাহান জানান, কয়েক বছর আগে ব্যবসার কাজে 25 কোটি টাকা ধার নেয় মোর্শেদ। তবে 2018 সালের মধ্যে এই ধারের টাকা লভ্যাংশ সহ 38 কোটি টাকা পরিশোধ করেছেন, কিন্তু এরপরও তারা টাকার জন্য চাপ দিতে থাকেন। যে শহীদুল হক রাসেল সাডেনলি উনি 6 তারিখে উনি ফোন করলে মোর্শেদকে এরকম টাকা দেওয়ার হুমকিটা কেন দিলেন, উনার এখানে সম্পৃক্ততাটা কোথায়? তার মানে উনাকে কেউ কন্ট্যাক্টে নিয়েছে, উনাকে কেউ ফোর্স করেছে, কারা করেছে? এই বাস্তবতায় 8 এপ্রিল মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায় 4 জনকে আসামি করে স্ত্রী বাদী হয়ে 5 লাইশ থানায় মামলা করেন। আসামিরা হলেন জাবেদ ইকবাল ও পারভেজ ইকবাল, নাইম উদ্দিন সাকিব ও শহীদুল হক চৌধুরী রাসেল। অভিযোগ রয়েছে, মামলার পর 4 দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। এমন অবস্থায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তাদের পরিবার। এটা 5 লাইশ থানায় মামলা হয়েছে এবং মামলা তদন্তাধীন আছে, আপনারা সময়ে জানতে পারবেন বাকিগুলো তদন্ত শেষে। ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার ঘটনায় নাগরিক সমাজের প্রতিনিধিরা ন্যায় বিচারের দাবি তুলছেন। এটা দ্রুততার সাথে যেন তদন্ত করে কি প্রেসার দেওয়া হয়েছিল, কারা দিয়েছিলেন, কারা অন্যায় কাজ করতে বাধ্য করেছিলেন, তাকে আত্মহত্যায় বাধ্য করেছিলেন এবং সত্যিকার অপরাধী কেউ থাকলে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এদিকে আব্দুল মোর্শেদ চৌধুরীর স্ত্রীর দায়ের করা মামলা অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। এটা একটা অসত্য মামলা। আমরা যে এই যে আত্মহত্যার প্ররোচনাটা করলাম কিভাবে, ওনার বাসায় গিয়েছি বা ওনার অফিসে গিয়েছি, এরকম কোনো প্রুফ আছে কিনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হেফাজতের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নায়েবে আমির পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশ ফরাইজ আন্দোলনের বর্তমান সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। এদিকে হেফাজতের কর্মসূচির সময় সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মো খন্দকার। ভিন্ন মতাদর্শ মানুষের অনুপ্রবেশ ব্যক্তিগত এজেন্ডায় হেফাজত ইসলাম প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন ফরায়েজি আন্দোলনের সভাপতি। নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আগের ও পরের বিশৃঙ্খল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। হেফাজতে ইসলামে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে, গ্রুপিং দলাদলি সৃষ্টি হয়েছে নিজেদের অঙ্গনে। সম্প্রতি কিছু ব্যক্তি নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো বিবেচনা করে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির পদ থেকে ইস্তফা প্রদান করলাম। নানা স্বার্থে হেফাজত এখন বিভ্রান্ত বলেও মন্তব্য তার। হেফাজতের ওই কর্মসূচির নামে সাংবাদিকদের উপর হামলার বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান। হামলা করেছে, ধ্বংস করেছে, তাদের জন্য অনেক মামলা হয়েছে, লং বড়। তার মধ্যে হয়তো যে আপনাকে করেছে সেও হয়তো আসামি আছে। যদি সুনির্দিষ্টভাবে হয় ডেফিনেটলি আমরা সেখানে কোনো যদি গ্যাপ থেকে থাকে উইল ট্রাই টু কভার আপ। এদিকে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় গত 26 মার্চ সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মামলায় সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে মামুনুল সহ তার সহযোগীদের বিরুদ্ধে। দুপুরে গাজীপুর পুলিশের উপকমিশনার সংবাদ সম্মেলনে জানান, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেয়া শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির মোবাইল ফোনে আপত্তিকর ও অশ্লীল পর্নোগ্রাফি পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি অ্যাক্টেও পুলিশ রিপোর্ট হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি।
লাগামহীন করোনায় আক্রান্ত আর মৃত্যু বাড়ছেই। গেল 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬,০২৮ জন, মৃত্যু হয়েছে ৬৯ জনের। হাসপাতালগুলোতে শয্যা ফাঁকা নেই গুরুতর রোগীদের জন্য আইসিইউ। এমত অবস্থায় আক্রান্ত রোগী কমানোর পাশাপাশি শুরু থেকেই চিকিৎসা সেবা নিশ্চিতের মাধ্যমে মৃত্যু কমাতে চায় হাসপাতালগুলো। রুশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা ভাইরাসের বিরুদ্ধে ব্যাপক হারে যুদ্ধ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। প্রতিদিনে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতাল। গেল 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬,০২৮ জন, মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরও ৬৯ জন। প্রতিদিন ঊর্ধ্বমুখী করোনা রোগীর সংখ্যা ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। রোগী নিয়ে হাসপাতালে আইসিইউর জন্য ঘুরছেন স্বজন। এরই মধ্যে কারো মৃত্যু হচ্ছে, কেউ মারা যাচ্ছেন হাসপাতালেই। বাড়িতেও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন। মৃত্যু ঝুঁকি কমাতে আক্রান্ত হওয়ার সাথে সাথেই চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিচ্ছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক। মুমূর্ষ অপেক্ষা পরিস্থিতির জন্য অপেক্ষা না করে সিমটম দেখা দেওয়া মাত্র পরীক্ষার আওতায় আসা, তারপরে কোভিড আক্রান্ত হয়ে থাকলে সাথে সাথে চিকিৎসা সেবার আওতায় চলে আসা। তবে বাড়তি রোগী নিয়েও বিপাকে আছে হাসপাতালগুলো। এই মুহূর্তে রোগী কমানোটাকেই চ্যালেঞ্জ মনে করছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক। আইসিইউ কোনো অবস্থাতেই আমাদের টার্গেট না, ইট ইজ দ্য লাস্ট ডেস্টিনেশন। সুতরাং কোনো অবস্থাতেই আমরা আইসিইউকে নিয়ে এত বেশি চিন্তিত বা ওই জায়গায় ফোকাস করতে চাই না। আমরা সবচেয়ে বেশি ফোকাস করতে চাই রোগী যেন তৈরি না হয়, আমাদের সংক্রমণটা যেন কম হয়। মহামারী মোকাবেলায় রোগীর স্বজনদের কেবিন সহ হাসপাতালের নানা সুযোগ সুবিধা চাওয়ার মানসিকতাও পরিবর্তন আনা জরুরি বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। রুশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চিকিৎসকদের জন্য সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসকদের জন্য করোনা বুথ স্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করা হয়। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর শাহিনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার মনোয়ারাউল হক শামীম এবং কলামিস্ট ও ইসলামী গবেষক আহমদুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকেই ছিলেন। দেশের নগরায়নের গতি উন্নয়নের অগ্রগতির সঙ্গে জড়িত, তবে নগরের কাজ অনেক সময় পরিকল্পনা অনুযায়ী হয় না। কালের কণ্ঠ, পিএসটিসি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে নিরাপদ শহর নীতি নির্ধারণে করণীয় শীর্ষক ওয়েবিনারে মঙ্গলবার বক্তারা এসব কথা বলেন। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মেজর গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বক্তারা নিরাপদ শহর গড়ে তুলতে সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব দেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। হঠাৎ করেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে সংকটে পড়েছেন হাজার হাজার বিদেশ গমনেচ্ছু অভিবাসী কর্মী। বিদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের অগ্রিম খরচ, টিকিটের টাকা কিংবা ভ্রমণ অনুমতি নিয়েও যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বিশ্লেষকদের মতে সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্তে আবারও চরম হুমকির মুখে পড়তে পারে দেশের বৈদেশিক শ্রমবাজার ও রেমিটেন্স আয়। আর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মতে সমস্যাটি একেবারেই সাময়িক। আন্তর্জাতিক প্রসঙ্গ, আবারও উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রাজনীতির মাঠ। 24 ঘন্টা মমতার প্রচারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারির পর আজ গান্ধী মূর্তির পাদদেশে ধর্মঘট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের 24 ঘন্টা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে মঙ্গলবার রাত 8টায়। এরপর থেকেই নির্বাচনী প্রচারণা আবারও শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানাবো খেলার খবর। এএফসি কাপের প্রস্তুতি পুরো দমে চালিয়ে যাচ্ছে দেশের ফুটবল জায়ান্ট বসুন্ধরা কিংস। পাসপোর্ট জটিলতায় ফরওয়ার্ড এরিটা কিংসের নিবন্ধন এখনও সম্পূর্ণ না হলেও সেই জটিলতা কেটে যাওয়ার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে এশিয়ান অঞ্চলে বড় পরিসরে নিজেদের মেলে ধরার লক্ষ্য কিংসদের। ডি গ্রুপে ভারতের এটিকে মোহনবাগান,
মালদ্বীপের মাজিয়া স্পোর্টস আর বাংলাদেশের জায়ান্ট বসুন্ধরা কিংসের সঙ্গী হচ্ছে কোন দল জানতে অপেক্ষায় থাকতে হবে আরও কয়েকটা দিন। কোভিড বাস্তবতায় চতুর্থ দল নির্ধারণে বিলম্ব হলেও বসে নেই বসুন্ধরা কিংসের গ্রুপ পর্বের প্রস্তুতি। আগামী 14 মে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচ। শেষ করব আড়ম্বরহীন চৈত্র সংক্রান্তির খবর দিয়ে। এবারও বছর বিদায় নেই কোনো আয়োজন, নেই বৈশাখ বরণের উৎসব। করোনার ভয়ে থমকে গেছে সব, তাই তো বিষাদের সুরেই বিদায় নিচ্ছে চৈত্র, আসছে পয়লা বৈশাখ। তবে এই রোগ শোক মুছে পৃথিবী একদিন ঠিক সুস্থ হয়ে ফিরবে, আবারও বাঙালি ফিরবে তার চিরচেনা ঐতিহ্যে। এই প্রত্যাশায় ভার্চুয়াল বর্ষবরণে প্রস্তুত পুরো জাতি। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। চারিদিকে যেন এক অদৃশ্য বাঁধ, যে বাঁধের ওপারে ঠাঁই দাঁড়িয়ে সকল উচ্ছ্বাস, আনন্দ, ভরসা, আশা নিরাশার দোলাচলে দীর্ঘশ্বাস। তাই তো উৎসব কিংবা উল্লাসে নয়, বিষাদের সুরেই বিদায় নিচ্ছে চৈত্র, আসছে পয়লা বৈশাখ। বাউলের উৎসবটা এলো, এটা আপনার বৈশাখ, এই আনন্দ তো হচ্ছে না, তাহলে আমরা কি করবো? এটা আমাদের দুঃখের বিষয়। এটা চৈত্রের সাথে আজ বিদায় নিয়েছে ঋতুরাজ বসন্ত। এ উপলক্ষে চড়ক পূজা, বৈশাখী মেলা আর গ্রামীণ পার্বণের সাথে চৈত্র সংক্রান্তি উদযাপিত হলেও মানুষ খেকো করোনা ভয়ে তা আজ উজ্জ্ব ম্লান। নেই ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার আয়োজন, নেই খই বাতাসার আপ্যায়ন। আর তাই তো চারুকলার বকুলতলার শুষ্কতা আর শূন্যতায় জড়ানো দীর্ঘ পথ, ধূসর গেরুয়া রঙে হেলান দেয়া আবেগও নিশ্চুপ নীরব। এই প্রাণী মেলাটা আমরা যেন আবার উদযাপন করতে পারি, বেচা হোক না, কিন্তু আনন্দ পাইতাম, উৎসব পাইতাম। তবুও প্রত্যাশায় বুঁদ হয়ে রয় জীবন, সুর তাল লয়ে বাঁধতে চায় আপনজন। করোনার ধূসরতা আর অশুভ সংকেতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিরে যেতে চায় চিরচেনা ঐতিহ্যে। আবার সেই উৎসাহ নিয়ে কাজ করতে পারি, সবার মাঝে যেন সেই আনন্দটা ফিরিয়ে দিতে পারি। সুন্দর কিছু আসুক, এটাই আমরা চাচ্ছি। আমরা বৈশাখী মেলা অ্যাটেন্ড করতে পারবো না, এর জন্য কেউ যেন মন খারাপ না করে এবং সবাই যেন মনে করে আমরা সুস্থ থাকবো। আমরা আগামী বছরের নববর্ষকে অনেক বড় আকারে উদযাপন করব। রঙিন পোশাক, মুখোশ, হালখাতা নিয়ে বর্ষবরণে উৎসবের ঢল না থাকলেও থাকবে ভার্চুয়াল আয়োজন। গান, বাণী ও কথন দিয়ে সাজানো অনুষ্ঠান সকাল 7টায় বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করবে ছায়ানট। প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীরাও সম্প্রচারের উদ্যোগ নেবে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক প্রদর্শনী। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।